गुड मर्निंग सबाइके केमन आछो तोमरा आशा करी जे जेखाने आछो खूब भालो आछो सुस्थ आछो। आमार नतून आरेकटी भिडियोते तोमादेर सबाइके अनेक स्वागत। एखन बाजे सकाल 10:30 आमी आर मनाई एक जायगाय जाচ্ছি। আমরা একদম রেডি সেডি হয়ে নিয়েছি, স্নান দান করে খাওয়া দাওয়া করে রেডি। এখন অপেক্ষা করছি মনাই স্কুলের ম্যামরা আসবে, দুজন ম্যাম আসবে তাদের জন্য। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে তো শেয়ার করবই, চলো সাথে থাকো। আমি মনাই যাব আর ও স্কুলে দুজন ম্যাম যাবে। তো স্কুলের একটা প্রোগ্রাম আছে ওই তোমার তুফানগঞ্জের ওই দিকে আর কি, তো ওই জন্যই যাবো। ওখানে 11:30টার মধ্যে পৌঁছাতে বলেছে। তো 10:30 বাজে, বেশিক্ষণ তো লাগে না, যদিও আধ ঘন্টার মতো লাগবে আর কি যেতে। তো ওনাদের জন্য অপেক্ষা করছি। তো চলো সাথে থাকো, ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম। আর কেমন লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর বিল্টু থাকবে বাড়িতে, বর্মাশাই আছে এখন, বর্মাশাই সাইডে চলে যাবে, ও থাকবে না, কিন্তু বিল্টু বাড়িতেই থাকবে। ও বসে বসে টিভি দেখছে। চলো পরে আবার কথা হবে, সাথে থাকো। আমরা চলে এসেছি, আমাদের ডিআই স্যারকে বরণ করে নিচ্ছে পূজা বসা। এবার আমি ছাত্রী শায়নিকা বসাককে বলবো। শিক্ষক শ্রী আজকের এই সেমিনারের মূল লক্ষ্য হচ্ছে কোচবিহারের ইতিহাস সম্পর্কে ছাত্রছাত্রীদের মনে একটা ধারণা তৈরি করা। কারণ পাঠ্যপুস্তকে কিন্তু কোচবিহারের ইতিহাস সম্পর্কে কোনো কিচ্ছু লেখা নেই, আমরাও জানি না, যার জন্য আমাদের ছেলেমেয়েদেরও জানাতে পারি না বা শেখাতে পারি না। তো খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে বাউলের প্ল্যাটফর্মে যারা আছেন আর কি। তো যাই হোক, এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে যারা কোচবিহারের ইতিহাস নিয়ে গবেষণা করেন। তারা সব কিছু অনেক কিছু আর কি আলোচনা করবেন, ছাত্রছাত্রীরাও শুনবেন, সাথে আমরাও কিন্তু শুনবো, আমরাও জানবো। যাই হোক, অনুষ্ঠানটায় গিয়ে খুব ভালো লেগেছে, আর অনেক কিছু জানতে পেরেছি যেটা আমরা আগে জানতাম না। আর এই কোচবিহারের হিস্ট্রির ওপরেই প্রবন্ধ থাকবে আর কুইজ থাকবে ছাত্রছাত্রীদের জন্য। আবির্ভাব ঘটে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এবং বর্গফুট জুড়ে কোচবিহার রাজ্য স্থাপন করেন। আধুনিক ভারতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আধুনিকের ছোঁয়া, সেই সঙ্গে কোচবিহারেও আধুনিকতার ছোঁয়া লাভ করে আসে অনেক খেলাগুলো। তার মধ্যে অন্যতম দুটি খেলা ছিল ফুটবল ও ক্রিকেট। আধুনিক কোচবিহারের জনক রাজা নৃপেন্দ্র নারায়ণ 1893 খ্রিস্টাব্দে কোচবিহার কাপ নামে একটি প্রতিযোগিতা আরম্ভ করেন। এই কোচবিহার কাপই ছিল প্রথম কাপ যেখানে ভারতের ইতিহাসে প্রথমবার ইউরোপীয় দল এবং ভারতীয় দল একই মাঠে একই সঙ্গে খেলতে পারত। কথিত আছে যে তিনি নাকি প্রত্যেকটি স্কুলকে আদেশ দিয়েছিলেন যে 10টার দিকে স্কুল শুরু হবে এবং তিনি নজর দিতেন। তাই নয়, তিনি গ্রাম্য এলাকার ছেলে মেয়ে। নমস্কার, আমি দেবপ্রিয়া ধর, বক্সিহাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। এখানে উপস্থিত সমস্ত অভিভাবক এবং আমার গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি আমার আলোচনা শুরু করব। আমার আলোচনার মূল বিষয় কোচবিহার রাসমেলা। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হেরিটেজ কোচবিহার রাসমেলা। কোচবিহারের ইতিহাস এবং কোচবিহারের রাসমেলার ইতিহাস শুরু করতে হলে আগে জেনে নিতে হয় কোচবিহারের সূচনা। প্রাগজ্যোতিষপুর খুবই প্রাচীন দেশ। পরবর্তীকালে এটি কামরূপ নামে পরিচিতি লাভ করে। কামরূপ 4টি ভাগে বিভক্ত ছিল: সৌমরপীঠ, সুবর্ণপীঠ, রত্নপীঠ এবং কামপীঠ। কোচবিহার রাজ্যটি রত্নপীঠের অন্তর্গত। 16 শতাব্দীর সূচনাকাল থেকে এই রাজ্যটি পূর্ব ভারতের এক বিশেষ শক্তিরূপে পরিচিতি লাভ করেছে। প্রাচীন কামরূপ তথা বর্তমান কোচবিহারে একাধিক রাজবংশের রাজারা শাসনকাল পরিচালনা করে গিয়েছে। মদনমোহন স্থাপনের ইতিহাস শুরু থেকে না হলেও ধীরে ধীরে এই কোচবিহার রাজ্যটি হয়ে উঠেছে একটি ঐতিহ্যবাহী স্থান। এই ঐতিহ্যবাহী স্থানের ঐতিহ্য রক্ষাকারী নিদর্শনের মধ্যে অন্যতম হল কোচবিহার রাসমেলা তথা কোচবিহার মদনমোহন মন্দির। কথিত আছে
1783 খ্রিস্টাব্দ থেকে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত কোচবিহারের রাজত্বকাল পরিচালনা করতেন মহারাজ হরেন্দ্র নারায়ণ। তারপর 1847 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্বকাল করছিল মহারাজ শিবেন্দ্র নারায়ণের। পরবর্তীতে 1863 খ্রিস্টাব্দে নরেন্দ্র নারায়ণ এবং 1911 খ্রিস্টাব্দে নৃপেন্দ্র নারায়ণের। এই রাজাদের সময় অসম থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন ধর্মগুরু শঙ্করদেব। গবেষক রঞ্জিত দেবের কথায় শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানী বলে কিছু নেই, একই অঙ্গে তার দুই রূপ, তিনি পুরুষ আবার তিনি প্রকৃতি। শ্রীকৃষ্ণের এই অদ্বৈত রূপ প্রচার করায় শঙ্করদেব চরম বিরোধিতার মুখে পড়েন। অসম অঞ্চল ছেড়ে কোচবিহারে এসে পড়েন এবং এখানে এসে তিনি তার প্রচার কাজ শুরু করেন। এবং সেই সময় থেকেই তার ভাবনা থেকে কোচবিহারের মদনমোহন মন্দিরের মূল ভাবনা এসেছে বলে অনেকে মনে করেন। রাসমেলা ও মন্দিরের সূচনা। কোচবিহার তথা আঞ্চলিক ইতিহাসের পথপ্রদর্শক মুন্সী জয়নাথ ঘোষ তার রাজোপাখ্যান গ্রন্থের প্রত্যক্ষ খণ্ডে হরেন্দ্র নারায়ণের ভেটাগুড়িতে রাজধানী স্থাপনের তথ্য পরিবেশন করে লিখেছেন, অগ্রহায়ণ মাসে কার্তিক পূর্ণিমায় রথযাত্রার দিন 1812 খ্রিস্টাব্দে রাজা স্বজন সহ সন্ধ্যাবেলা তার নতুন গৃহে প্রবেশ করেন এবং সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই রাসমেলা চলে আসছে বলে অনেকে মনে করে থাকেন। পরবর্তীতে নতুন রাজপ্রাসাদ 1847 খ্রিস্টাব্দে স্থাপিত হলে নৃপেন্দ্র নারায়ণ ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের কন্যা সুনীতি দেবীকে বিয়ে করেন এবং তখন থেকে কোচবিহারের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়। স্থাপিত হয় নতুন মদনমোহন মন্দির এবং পুরনো মন্দিরের বিগ্রহগুলি নতুন মন্দিরে বিভিন্ন কক্ষে স্থাপন করা হয়। কার্তিক অগ্রহায়ণ মাসে পূর্ণিমায় মন্দির চত্বরে রাজচক্র ঘুরিয়ে মেলার সূচনা করা হয় বলে। পূর্বে রাজা এই রাজচক্র উদ্বোধন করতেন এবং বর্তমানে জেলাশাসক এই রাজচক্র উদ্বোধন করে মেলার সূচনা করে থাকেন। বৌদ্ধ ধর্মচক্রের আদলে বাঁশের তৈরি 30 থেকে 40 ফুট উঁচু এবং 8 থেকে 10 ফুট ব্যাস বিশিষ্ট চোয়াকৃতি কাঠামোর ওপর কাগজের সূক্ষ্ম কারুকাজ ও দেবদেবীর মূর্তি ফুটিয়ে তুলতেন আলতাফ মিয়া নামে একজন মুসলিম শিল্পী। তার মৃত্যুর পর থেকে বর্তমান সময় পর্যন্ত এই রাজচক্র তৈরি করে আসছে তারই বংশধর, তারই পুত্র। বাইরে বেরিয়েছি, মনে হয় কি বিস্কুট কিনে দিলাম। ভেতরে কি গরম। আমি এই রুমটা এসে বসে আছি আর ওইদিকে কুইজ হচ্ছে, কুইজ। তো ম্যাডাম আর মনাই ওখানে আর আমি এখানে এসে বসে আছি। ওখানে গরম, গার্জিয়ান বা ম্যাডাম সবাই বাইরে আর শুধু স্টুডেন্টসরা রুমের ভেতরে। তো ওখানে গরম, দাঁড়িয়ে থাকতে হবে যেন। আমি এই রুমটা এসে বসে আছি, ফাঁকা একদম। তো এটা হলেই শেষ, তারপর আমরা বাড়ি চলে যাব। অবস্থা শেষ গরম। অনুষ্ঠান শেষ, আমরা এখন বাড়ি ফিরছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। তোমরা সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।